সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে বেশ মজার একটা বিষয় আলোচনা করতে আসলাম। সেটা হলো বাংলা বর্ণে একটা পরশ্রয়ী বর্ণ, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। তো কথা হচ্ছে, চন্দ্রবিন্দু আসলে আমরা কোথায় ব্যবহার করব, কোন শব্দগুলোতে চন্দ্রবিন্দুর ব্যবহার হবে, আজকে সেই ব্যাপারটা একটু বলবো। ব্যাপারটা মজার। তো দেখো, বাংলা কোন বানানগুলোতে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। এখানে আমি যে কথাটা বলা হচ্ছে, যে সকল সংস্কৃত শব্দের নাসিক্য বর্ণ মানে ও, ইও, মূর্ধন্য, দন্তন্য এবং ম ছিল এবং তার পরিবর্ত রূপ বাংলা ভাষায় ব্যবহৃত হলে নাসিক্য বর্ণের লোপ বোঝাতে তার আগের বর্ণ চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে, এই কথাটা আসলে সহজে বুঝতে পারবা না আসলে কি লেখা হইলো। এই জিনিসটা বুঝতে গেলে তোমাকে তিনটা জিনিস বুঝতে হবে। একটা হলো তৎসম শব্দ, একটা হচ্ছে তদ্ভব শব্দ বা বাংলা শব্দ যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে বর্গীয় ব্যঞ্জন। তো তৎসম শব্দগুলো আসলে কি? তৎসম শব্দগুলো হচ্ছে সেই সকল শব্দ, যে সকল শব্দ সংস্কৃত ভাষার থেকে বিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করছে। মানে সংস্কৃত ভাষাতে যে শব্দগুলো যেভাবে ছিল, বাংলা ভাষায় আমি যখন সেভাবে ব্যবহার করব, তখন সে শব্দগুলোকে আমি বলবো হচ্ছে তৎসম শব্দ। যেমন এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, হস্ত, ভবন, নদী, জল, এই যে এগুলো হচ্ছে সব তৎসম শব্দ। এখন বাংলা ভাষায় ম্যাক্সিমাম আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু তদ্ভব শব্দ। দেখো, তৎসম শব্দের মানে হচ্ছে, তৎ মানে হচ্ছে তার, আর সম মানে হচ্ছে সমান। এই তৎ মানে তার, সম মানে সমান, মানে তার সমান, মানে সংস্কৃত ভাষার সমান শব্দ, কোনো বিকৃত হয় নাই, একদম অবিকল রূপটাই আমি বাংলা ভাষায় ব্যবহার করতেছি। এটা হলো তৎসম শব্দ। আর তৎসম শব্দ থেকে যে শব্দগুলো পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় প্রবেশ করে, সেই শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে তদ্ভব শব্দ। দেখো, এর মানেটাই হচ্ছে, তৎ মানে তার, আর ভব মানে উৎপন্ন, মানে তার থেকে উৎপন্ন যে শব্দগুলো আছে। কেমন? আমি দেখো একটু আগে বলছিলাম হস্ত একটা তৎসম শব্দ। মানে আমরা সংস্কৃত ভাষায় আমরা এই হাতকে হস্তই বলি। আচ্ছা, এই শব্দটাই পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যখন আসছে, তদ্ভব রূপ হচ্ছে হাত, আমরা যেটা বাংলা ভাষায় বলি, এই হাতকেই আমরা বলি হচ্ছে বাংলা শব্দ বা তদ্ভব শব্দ। ঠিক আছে? সংস্কৃত থেকে কিন্তু পরিবর্তনের মাধ্যমে বাংলা শব্দটা বা তদ্ভব শব্দটা আসতেছে। এইবার আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো, এটা বোধহয় তোমরা অনেকে জানো, সেটা হলো নাসিক্য ব্যঞ্জন সমূহ। দেখো, বাংলা বর্ণমালায় যে ব্যঞ্জন বর্ণ আছে 39টা, তার মধ্যে প্রথম 25টাকে বলা হয় বর্গীয় ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন, যেগুলো 5টা বর্গে বিভক্ত। এবং এই বর্গগুলার এখানে যে 5টা কলাম আমরা দেখতেছি, এটার মধ্যে একদম এই 5 নম্বর কলামটা, মানে ক খ গ ঘ উঙ উঙ ইও মূর্ধন্য দন্তন্য এবং ম, এদেরকে বলা হয় হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। এইবার আসো প্রথম কথাটাতে চলে যায়, যে প্রথম কথাতে আসলে কি বলা হচ্ছিল। প্রথম কথাটা আমরা বলছিলাম সংস্কৃত ভাষা থেকে, তৎসম শব্দ থেকে তদ্ভব শব্দে রূপান্তরের সময় যদি কোনো নাসিক্য ব্যঞ্জন বাদ পড়ে, তাহলে ওই নাসিক্য ব্যঞ্জনের লোপ পড়া বা বাদ পড়া বোঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। যেমন দেখো, আমরা চাঁদ কথাটা ব্যবহার করি, চাঁদ। এই চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ, মানে সংস্কৃত শব্দ থেকে একটা পরিবর্তনের মাধ্যমে এই চাঁদ শব্দটা পাওয়া গেছে। তো মূল সংস্কৃত শব্দ বা তৎসম শব্দটা কি ছিল? চন্দ্র। চন্দ্র থেকে চাঁদ হইছে। এখন চন্দ্র থেকে চাঁদ হওয়ায় রূপান্তর প্রক্রিয়ার মধ্যে কোন বর্ণটা বাদ গেছে বলো তো? চন্দ্র, দন্তন্য বাদ গেছে। এই যে দন্তন্য, আর দন্তন্য কি? এই দন্তন্য কিন্তু একটা নাসিক্য ব্যঞ্জন। যেহেতু দন্তন্য একটা নাসিক্য ব্যঞ্জন, তাহলে দন্তন্য এখানে বাদ পড়ছে, সো আমি এই জায়গাতে চন্দ্রবিন্দু ব্যবহার করব। ওকে? যেমন আবার আমরা যদি আরেকটু ভালো করে আরেকটু যদি দেখি, দেখো, আমি বললাম হচ্ছে আহ পঞ্চ, পঞ্চ, পঞ্চ থেকে কি হয়? 5। পঞ্চ মানে সংস্কৃত ভাষায় পঞ্চ মানে 5। এই পঞ্চ থেকে বাংলা ভাষার তদ্ভব শব্দে 5 হয়েছে। দেখো, পঞ্চ থেকে 5 হওয়া, এটা তৎসম, এটা তদ্ভব। তো এখানে তৎসম থেকে তদ্ভব রূপান্তর প্রক্রিয়ায় কোন বর্ণটা বাদ গেছে? ইওটা বাদ গেছে। এই যে ইও, এই ইও একটা নাসিক্য ব্যঞ্জন। তাই এই নাসিক্য ব্যঞ্জনের লোপ বোঝানোর জন্য এই যে এখানে চন্দ্রবিন্দু আসবে। একইভাবে আমরা যদি বলি গঞ্জ, ইয় বর্গের জয়, গঞ্জ। গঞ্জ তদ্ভব রূপ, বাংলা রূপটা হচ্ছে গা। দেখো, চন্দ্রবিন্দু দেওয়া হচ্ছে, গা মানে গ্রাম। ঠিক আছে? গঞ্জ থেকে গা। দেখো, গঞ্জ থেকে গা রূপান্তর প্রক্রিয়ায় কি ইওটা বাদ পড়েছে না এখানে? তাই চন্দ্রবিন্দু আছে। দেখো, এই চন্দ্রবিন্দু না হলে, যদি চন্দ্রবিন্দু না দিই, তাহলে এটা হয়ে যাবে গা মানে শরীর, আর চন্দ্রবিন্দু থাকার কারণে এই গা মানে হচ্ছে গ্রাম। আমরা আরো আছে, ধরো আমি যদি বলি বন্ধু,
বন্ধু থেকে বন্ধু শব্দের তদ্ভব রূপটা হচ্ছে বধূ। এই বয় বয়রস্য ধয় দীর্ঘ না, কিন্তু ধয় হস্য। ঠিক আছে, বধূ মানে হচ্ছে ওয়াইফ। আর এইখানে এই বন্ধুর থেকে বধূ, এই বধূ মানে বন্ধু। ঠিক আছে, তো এখানে যেহেতু দন্তন্য বাদ পড়েছে তাই আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করছি বধূ। ঠিক আছে, শুধু তাই না, আমরা এই যে যেমন ধরি যে বলি সিন্দুর, তাই না? সিন্দুর হচ্ছে তৎসম শব্দ, এটা তদ্ভব রূপ হচ্ছে সিঁদুর। সিঁদুর, কারণ কি, এই যে দন্তন্য বাদ পড়ছে, নাসিক্য ব্যঞ্জন দন্তন্য বাদ পড়ার কারণে আমি এখানে একটা চন্দ্রবিন্দু ব্যবহার করলাম। কিংবা আমি যদি বলি হচ্ছে আহ সীমন্ত, সীমন্ত শব্দটার মানে কি জানো তোমরা? সীমন্ত শব্দটার মানে হচ্ছে সিথি, মাথার যে সিথি করা হয় না, সেই সিথি। সীমান্ত মানে হচ্ছে, সীমান্তর তদ্ভব রূপটা হচ্ছে সিথি, সিথি। দেখো এখানে কি বাদ পড়েছে, ম বাদ পড়েছে, তাই না? ম একটা নাসিক্য ব্যঞ্জন, তাহলে এখানে একটা চন্দ্রবিন্দু হবে, সিথিতে একটা চন্দ্রবিন্দু আসবে। তাহলে বোঝা যাচ্ছে তো আসলে আমরা চন্দ্রবিন্দু যে ব্যবহার করি নিজের ইচ্ছা মতো না, কিন্তু যে এখানে মনে হয়েছে এখানে আমি চন্দ্রবিন্দু ব্যবহার করে দিব। যেমন আমরা বলি যে সম্মান সূচক কোনো কিছু বোঝাইলে তার, এই তার কথাটা যদি সম্মান অর্থে ব্যবহার করি তাহলে আমরা তার উপর চন্দ্রবিন্দু দিই, তাই না? তো প্রত্যেকটা জায়গায় চন্দ্রবিন্দু দেওয়ার পিছনে কিন্তু একটা লজিক আছে, কারণ আছে। ঠিক আছে, আচ্ছা। তো চন্দ্রবিন্দুর ব্যবহারটা আশা করি তোমরা বুঝতে পারলা। এরকম এরকম ছোট ছোট যেসব ট্রিকি ব্যাপার আছে আসলে আমরা ব্যবহার করে আসছি, জানি, কিন্তু কারণটা জানি না। এরকম আরো কিছু ট্রিকি ব্যাপার নিয়ে, ছোটখাটো মজার ব্যাপার নিয়ে সামনে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।